কলকাতায় ১৫ বছরের শাসনের অবসান হয়েছে মমতা ব্যানার্জির। কলকাতার নিরাপত্তা, বেকার সমস্যা থেকে শুরু করে বিজেপির নিরামিষ থেকে আমিষে আসা অর্থাৎ মাছ খাওয়ার প্রচারণার মাধ্যমে, তাছাড়া কলকাতার মুসলিমদের জনপ্রিয়তা থেকেও সরে গেল মমতা ব্যানার্জি। সে মুসলমানদের ভোট, শিক্ষিত নারী সমাজের ভোট ও বিশাল অঙ্কের মানুষের, বেকার যুবকদের ভোট না পাওয়ার কারণে হারলো কলকাতায়। কেনই বা তার এত বড় পতন হলো, তা আজকে জানবো সম্পূর্ণভাবে আমরা। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। চলুন শুরু করা যাক। মমতা ব্যানার্জি ১৫ বছর ধরে যে শক্তির সাহায্যে সে ছিল কলকাতার গদিতে, সেই শক্তি আস্তে 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 তার কাছ থেকে চলে গেল। তার যে বড় ভোটার সাপোর্ট ছিল নারীরা, সে বিভিন্ন ধরনের ভাতার মাধ্যমে, কন্যাশ্রী ভাতা, বেকার ভাতা, তাছাড়া আরো বিভিন্ন ভাতা, আবাসন প্রকল্পের মাধ্যমে মানুষের মন জয় করে টিকে রয়েছিল ১৫ বছর। কিন্তু রাজ্যের বেকার সমস্যা সে নির্মূল করতে পারছিল না। তার আমলে ৭,০০০-এর মতো কোম্পানি বা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। তাছাড়া আগে থেকেই কলকাতা ডিক্লাইন হচ্ছিল, অর্থনৈতিক দিক থেকে দিন দিন কলকাতা পিছিয়ে যাচ্ছিল। তা মানুষের কাছে একটা বড় ধরনের অ্যালার্মিং বিষয় হয়ে দাঁড়ায়। আপনি যদি কলকাতার বর্তমান ভিডিও বা বর্তমান চিত্র দেখেন, কলকাতা অনেক পিছিয়ে গেছে। যে কলকাতা একসময় সিঙ্গাপুরের সাথে তুলনা করা হতো। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী একসময় বলেছিল যে আমি সিঙ্গাপুরকে কলকাতার মতো করে তৈরি করতে চাই, কিন্তু সেই কলকাতার আজকে অবস্থা দেখুন। সেখানে লিটারেসি রেট থেকে শুরু করে চাইল্ড ম্যারেজ বলেন, বড় ধরনের নিরাপত্তা সংখ্যা বলেন, সেখানে কোনো ধরনের গভর্নমেন্ট ডিলস ঠিকভাবে হয় না, যেখানে চাঁদা দিয়ে মানুষকে কাজ করতে হয়। এজন্য ধীরে 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 তৃণমূলের যে গদি, তা আস্তে আস্তে দুর্বল হচ্ছিল এবং সেখানেই বিজেপি তার মাস্টার স্ট্রোকের মাধ্যমে এই রাজ্যকে জয় করে। আসুন একে একে শুরু করি। প্রথমে যাই আমরা মুসলিম ভোটারদের কাছে। তারা মুসলিম ভোটারদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলে, বিভিন্ন ছোট ছোট সুযোগ সুবিধা দেওয়ার নামে তাদের ভোট নিচ্ছিল এতদিন। কিন্তু মুসলিমরা যখন আস্তে আস্তে শিক্ষিত হতে শুরু করে, বা হিন্দুরাও যখন আস্তে আস্তে শিক্ষিত হতে শুরু করে, আপনি যে কোনো লোককেই শিক্ষিত হওয়ার পরে তাকে ভুলভাল বুঝিয়ে তার ভোট নিতে পারবেন না। মুসলমানরা বুঝতে পারে এই ছোট ছোট ভাতার মাধ্যমে জীবনকে এগিয়ে নেওয়া যাবে না, আমাদের দরকার আরো উন্নত ভাবে নিজের জীবনকে এগিয়ে নেওয়া। তাছাড়া হিন্দুরাও বুঝতে পারে যে এই যে ভাতা গুলো আছে, এই ভাতার মাধ্যমে আরো নিজেদেরকে আমরা দুর্বল করছি। আমাদের এখানে চাকরি নেই, আমাদের যে নিজের ছেলেরা আছে তারা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতে যায়, সেখানে চাকরি করে, নিজের সাথে কোনো মিল নেই। এমনকি আপনি জানলে এটাও অবাক হবেন যে ইন্ডিয়ার কলকাতার যে আপনার টাকা আছে, ব্যাংকগুলো যে আমানত গুলো সংগ্রহ করে কলকাতার মানুষের কাছ থেকে, সেই আমানত তারা কলকাতা ইনভেস্ট করে না, কারণ কলকাতায় কোনো ব্যবসায়ী নেই। তারা ইনভেস্ট করে অন্যান্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যের বড় বড় ব্যবসায়ীদেরকে কলকাতার ব্যাংকগুলো ঋণ দেয়। অর্থাৎ কলকাতার মানুষের টাকায় ধনী হচ্ছে অন্য রাজ্যগুলো। তাহলে চিন্তা করুন গ্রাউন্ড লেভেলে কি পরিস্থিতি বিরাজ করছে। এই বেকার ভাতার মাধ্যমে বেকারদের মন এবার সে জয় করতে পারেনি। মানুষ ভাবলো যে নতুন কিছু করতে হবে। এর কারণ হচ্ছে বিজেপি ন্যারেটিভ সেট করতে অতি সফল হয়েছে। বিজেপি কলকাতার মানুষের সামনে কলকাতার আগের গৌরব তুলে ধরেছে। তাছাড়া বিজেপির যে ন্যারেটিভ ছিল আমিষ না খাওয়া, নিরামিষ খাওয়া, তারা মমতা ব্যানার্জিকে হারানোর জন্য কলকাতায় এসে মাছ পর্যন্ত খেয়েছে। তারা বাংলার মানুষকে, বাঙালির যে সেন্টিমেন্টটা ছিল, সেটা এবার আসলে বিজেপি ঠিকভাবে ব্যবহার করেছে। অর্থাৎ তারা বাঙালি যে প্রাউড, যার মাধ্যমে মমতা ব্যানার্জি সবসময় জিতে আসছে, সেটাকে সে কোনোভাবে নাড়া দেয়নি। অর্থাৎ সে সামনাসামনি প্রকাশ করেনি ওইভাবে। বিজেপি কি করছে, তারা কলকাতার মানুষকে বুঝিয়েছে তোমাদেরকে মমতা ব্যানার্জি যেটা বুঝাচ্ছে সেটা ছিল অতীতের কলকাতা, এখন কলকাতার অবস্থা দেখো। এই শাসনে যে কি হচ্ছে, কলকাতার উন্নতি হচ্ছে না, অন্যান্য রাজ্যগুলো কলকাতাকে ছাড়িয়ে যাচ্ছে, এই প্রচারণার মাধ্যমে বিজেপি মানুষের কাছে বড় ধরনের জায়গা। তাছাড়া নারী নিরাপত্তা একটা বড় ইস্যুর কারণ হয়ে দাঁড়ায়। কলকাতায় কিছুদিন আগে এই কর্তব্যরত ডাক্তার যার ধর্ষণের মাধ্যমে যার মৃত্যু হয়, তার বিচার নিয়ে বড় ধরনের শঙ্কার সৃষ্টি হয়। মমতা ব্যানার্জি সেটাকে ঠিকভাবে ডিল করতে পারেনি, তার বিচার ঠিকভাবে করতে পারেনি, মানুষকে বোঝাতে পারেনি। বিজেপি এখানে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে তার রাজ্যে নারীদের কোনো নিরাপত্তা নেই। তাছাড়া মমতা ব্যানার্জির কাল হয়ে দাঁড়ায় তার একটি ভাষণ, যেখানে সে বলে ফেলে রাত ৮টা-৯টার পরে মেয়েদের এখানে কি কাজ, রাত্র ১১টার পরে মেয়েরা কেন বের হয়। এই কথার মাধ্যমে কলকাতার যে শিক্ষিত সমাজ ছিল, তারা মমতা ব্যানার্জির দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, যে মানুষ তো দিনে রাতে বের হবেই, আপনি এরকম কথা কেন বলছেন। তাছাড়া মমতা ব্যানার্জির যে তৃণমূল কংগ্রেস ছিল, তার বিভিন্ন জায়গায় সিন্ডিকেট তৈরি করেছিল। অর্থাৎ দলের কিছু কর্মীরা মিলে
বিভিন্ন ধরনের আবাসন প্রকল্পের নামে, বিভিন্ন ধরনের ভাতার নামে তারা ঘুষ নিচ্ছিল, যে তুমি আমাকে কাটমানি দাও, আমি তোমাকে এই প্রজেক্ট করতে দেবো, তুমি আমাকে কাটমানি দাও, আমি তোমাকে আবাসন প্রকল্প করে দেবো। এগুলো ধীরে 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 মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি করে, যা তারা এই ভোটে দেখায়। তাছাড়া এসআইআর এর মাধ্যমে, অর্থাৎ কারা মূল ভারতীয় তার গণনার মাধ্যমে বড় ধরনের ভোটের পতন হয়, প্রায় 91 লক্ষ ভোট বাজেয়াপ্ত হয়ে যায়। মমতা ব্যানার্জিকে হারানোর জন্য রিয়েল ভোটারদেরকে কাট করে দেওয়া হয়। তাছাড়া সে আরো বলে থাকে, আমার যত নেতাকর্মী আছে ভোটের আগে বড় ধরনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয় বিভিন্ন কারণে, আর বিভিন্ন জায়গায় রেটও চালানো হয়। তাছাড়া মমতা ব্যানার্জি এটাও বলে থাকে যে আমাকে হারানোর জন্য কেন্দ্র থেকে প্রায় 2.5 লক্ষ সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করা হয়, যেখানে ভারতের মণিপুরে বড় ধরনের দাঙ্গা ও সহিংসতা চলছে, সেখানে আপনার 1.5 লাখের মতো লোক আছে। আর এদিকে কলকাতার নির্বাচনে সহিংসতা থামানোর জন্য কেন্দ্রীয় সরকার বলেছে আমরা সহিংসতা থামানোর জন্য, ভোট ভালোভাবে দেওয়ার জন্য, গণতান্ত্রিক কার্যক্রম চালানোর জন্য প্রায় 2 থেকে 2.5 লক্ষ ফোর্স নিয়োগ করে। এবং মমতা ব্যানার্জি শিগগির এটাও বলেছে যে সিআরপিএফ ভোট গণনার সময় তাকে কেন্দ্রে ঢুকতে দেয়নি, তাকে লাঞ্ছনা করেছে। এগুলো সাধারণত বর্তমানে আস্তে আস্তে আসছে। তো বর্তমান কথা হচ্ছে বিজেপি 200-র উপরে সিট পেয়েছে, আর মমতা ব্যানার্জি 100-র কাছাকাছি। তো এখান থেকে বোঝা যায় যে কত বড় লেভেলে ভূমিধস বিজয় করেছে বিজেপি। বিজেপি সাধারণত প্রপাগান্ডা হয়ে থাকে হিন্দুত্ববাদ, কিন্তু এখানে কলকাতার নির্বাচনে মুসলিমরাও বড় ধরনের ভোট দিয়েছে বিজেপিকে। মুসলিম মেজরিটি যত এলাকা আছে, মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজেপি বড় ধরনের ক্লিন চিট পেয়ে জিতেছে। দেখা গেছে বিজেপি জেতার পরে অথবা বিজেপি জেতার আগে তৃণমূল কংগ্রেসের যত বড় বড় ফেমাস মুসলিম নেতৃত্ব ছিল, যেমন বাবরি মসজিদ তৈরি করতে চাও হুমায়ুন থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে বিভিন্ন ধরনের মুসলমান নেতারা মমতার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার বড় একটা কারণ হচ্ছে গিয়ে তারা মনে করে মমতা তাদেরকে সঠিকভাবে ডিল করছিল না, তাদেরকে ঠিকভাবে তাদের অধিকার দিচ্ছিল না। এই কারণে তারা মমতা থেকে সরে এসেছে। আর এটা দেখে কলকাতার যে মুসলিম সমাজ ছিল তারাও মমতাকে ভোট দেয়নি, বিশেষ করে বড় একটা অংশ। সেই কারণেই এত বড় হার হয়। তাছাড়া আরেকটা বড় কারণ হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। কোনো বড় রাজ্য, কোনো বড় রাজা বা কোনো দেশের পতন তখনই হয় যখন ঘরের মধ্যে থেকে কেউ দরজাটা খুলে দেয়। আর এখানে সব থেকে বড় তুরুপের তাস হয়েছে শুভেন্দু অধিকারী, যে এক সময় মমতার খুবই কাছের লোক ছিল। তার নেতৃত্বে আজকে বিজেপি মমতাকে হারিয়েছে। আসলে মমতা ব্যানার্জির যে ভাইপো অভিষেক ব্যানার্জি, সে যখন রাজনীতিতে এন্টার করে তখন শুভেন্দু অধিকারীর সাথে তার একটা বড় ধরনের পাওয়ার ব্যালেন্সের ক্লাশ হয়। সে মনে করে আমি এখানে মমতার পরে বড় নেতা, আর সে বলে সে তো আমার পিসি হয়, সে আমার ফুবু হয়, আমি হচ্ছে এখানে তারপরে বড় নেতা বা তার ভবিষ্যৎ উত্তরাধিকারী। এখান থেকে আসলে শুভেন্দুর সাথে মমতা ব্যানার্জির বড় ধরনের ফারাক হয়। আর ঘরের বড় নেতা যদি অন্য দলে চলে যায়, আপনার বড় ধরনের স্ট্রেংথের কাহিনী তো সে জানে। আর এটাকেই বিজেপি ব্যবহার করে পশ্চিমবঙ্গে জেতার জন্য। তাছাড়া নায়ক নায়িকাদের ব্যবহার করে যে এতদিন তৃণমূল যে মার্কেটিং এর কাজ করতো, সেটাও পুরো ধরনের ফ্লপ হয়ে যায়। দেখা যায় বড় বড় নায়ক নায়িকারা এখানে হেরে যায়। আর এটা তৃণমূলের জন্য বড় ধরনের পরাজয় বা অভিশাপ নেমে এসেছে। কারণ অলরেডি কলকাতায় বড় ধরনের মারামারি শুরু হয়েছে, তৃণমূলের বিভিন্ন অফিসও জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বড় ধরনের দাঙ্গায় রূপ নিয়েছে। তো আপনি কি মনে করেন কি হতে যাচ্ছে? তাছাড়া মুসলিম যে ভোটার সেটা তো সে পায়নি, এবং বড় ধরনের গরিব যে ভোট ব্যাংক ছিল মমতা ব্যানার্জি, সে গরিবরাও তাকে ভোট দেয়নি। কারণ হচ্ছে আপনি সবসময় বলেন আমি গরিবের পাশে আছি, আমি কন্যাশ্রী ভাতা দিচ্ছি, আমি মহিলাদেরকে ভাতা দিচ্ছি, আমি বেকার ভাতা দিচ্ছি। এই ভাতা কতদিন চলবে? কলকাতার ছেলেরা বা কলকাতার মেয়েরা যখন বিভিন্ন রাজ্যে চাকরি করতে যায়, বর্তমান ইন্টারনেটের যুগের কারণে এবং চাকরি করতে যাওয়ার কারণে বিভিন্ন রাজ্যের উন্নতির যত লক্ষণ, উন্নতির যত ছবি তারা সব দেখতে পাচ্ছে যে বিভিন্ন রাজ্য কত এগিয়ে যাচ্ছে। কলকাতার অবকাঠামোতে বড় ধরনের কোনো ধরনের উন্নতি হয়নি। এর কারণ হচ্ছে কি, কোনো ধরনের ইনভেস্টমেন্ট করেনি মমতা ব্যানার্জি। যতটুকু ইনভেস্টমেন্ট করেছে তা দিয়ে রাজ্যের অত বড় উন্নতি হয়নি। এমনকি বাংলাদেশ যতটা ইনভেস্টমেন্ট করেছে কলকাতাও তার ধারে কাছেই নেই। তাছাড়া অন্যান্য রাজ্য যেমন বেঙ্গালুরু বলেন, পুনে বলেন, হায়দ্রাবাদ বলেন, এরা একসময় কলকাতা থেকে পিছিয়ে ছিল, আজকে তারা অন্য লেভেলে চলে গেছে, ভারতের সব থেকে ধনী রাজ্যে পূর্ণ হয়েছে। আর কলকাতা
নিজেরা ঋণ করে চলছে। নিজেদের রাজ্যে কোনো কলকারখানা নাই, কোনো বড় উদ্যোগ নাই, কোনো ব্যবসায়ী নাই, কেউ নেই। এই জন্য এটি আস্তে 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 দুর্বল হয়েছে। বিজেপি এটা যখন মানুষের কাছে তুলে ধরেছে, মানুষ নিজেদেরকে স্বপ্ন দেখেছে যে হ্যাঁ, আমরা বিজেপিকে আনি, বিজেপিকে আনার মাধ্যমে হয়তোবা আমরা জিততে পারি। আর এখান থেকে পুরো পাশার দানটা উল্টে যায়, আর বিজেপি এটাকে নিজের জন্য একটা বড় ধরনের চেক হিসেবে ব্যবহার করে, যা ব্যাংক থেকে টাকা তোলার মতো। এই ইস্যু দেখিয়ে সে বড় ধরনের ভোট ক্যাপচার করে। এমনকি তৃণমূলের যত নিজস্ব এরিয়া আছে, তৃণমূলের যত নিজস্ব বড় বড় ভোট ব্যাংক আছে, যেখানে তৃণমূল ছাড়া কেউ জিততে পারে না, সেই সব জায়গায় বড় ধরনের জিত করেছে বিজেপি। তাছাড়া বাম যে ভোটগুলো ছিল, যখন তৃণমূল ক্ষমতায় আসে, তারা বাম ও কংগ্রেসকে পুরো নিচ্ছিন্ন করে দেয়। আর এই যে বামের কর্মী বাহিনী, বামের যত ভোট, বাম যত মানসিকতার মানুষগুলো যারা তৃণমূল থেকে অত্যাচারিত হওয়ার কথা বলে থাকে বা মনে করে, তারা চলে গিয়েছে বিজেপিতে। এখানে হিন্দু আর মুসলিম যেই বলেন না কেন, এখানে বড় ধরনের ভোট পেয়ে যায় বিজেপি। তার কারণেই আপনার মমতার খুবই অল্প সংখ্যক সিট পায়। অনেকে বলে থাকে যে এই যে লড়াই, এই লড়াইটা সাধারণত হাড্ডাহাড্ডি হওয়ার কথা, কিন্তু 2/3 ভোট পাওয়ার মাধ্যমে, আসন পাওয়ার মাধ্যমে বিজেপি এই লড়াইকে পুরোই নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয় এবং নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েম করে পশ্চিমবঙ্গ। মমতা ব্যানার্জি বর্তমানে ক্লেম করছে যে আমাকে হারানো হয়েছে। 100-রও বেশি সিট তারা লুট করেছে, তারা ইভিএম মেশিন বদলে দিয়েছে, তারা আমাদের লোকদেরকে উঠিয়ে নিয়ে গেছে। তবে এখন দেখা যাক যে কলকাতায় কি হয়। বড় ধরনের একটা সাংবিধানিক সংকট হওয়ার দ্বার প্রান্তে রয়েছে কলকাতা। অলরেডি সেখানে দাঙ্গা মারামারি শুরু হয়ে গেছে। কলকাতার অর্থনীতি বড় ধরনের ভূমিকা রাখে এই পরাজয়ের কারণে, কারণ কলকাতার অর্থনীতি খুবই খারাপ পর্যায়ে রয়েছে। কলকাতার যে ইন্ডাস্ট্রিয়াল সময় ছিল, সেই ইন্ডাস্ট্রি আস্তে 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 ধ্বংস হয়ে যায় এবং এই দ্বার প্রান্ত থেকে কখনোই মমতা ব্যানার্জি আনতে পারেনি কলকাতাকে। কিছু উন্নতি হয়েছে আপনার নর্থ কলকাতায়, কিন্তু অন্যান্য যত কলকাতার আশেপাশে এরিয়া আছে সেখানে উন্নতি করতে সে ব্যর্থ হয়েছে। বিজেপি ভোটে জেতার জন্য এক এক ভাবে এক একটা সেটআপ তৈরি করে। তারা এক একটা স্ট্র্যাটেজির মাধ্যমে এক একটা ভোট কেন্দ্র, এক একটা জায়গায় এক একটা আসন তারা দখল করে। তারা নারীদের ভোট পাওয়ার জন্য এক স্ট্র্যাটেজি ফলো করে, তারা চাকরিজীবীদের ভোট পাওয়ার জন্য এক স্ট্র্যাটেজি ফলো করে, এবং যারা কলকাতার ছেলেমেয়েরা বিদেশে চাকরি করে, বিদেশে বলতে বলছি বিভিন্ন রাজ্যে চাকরি করছে কলকাতার বাইরে, তাদের ভোট পাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নেয়। আর একে 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 করে তারা বিভিন্ন ক্যাম্পেইন করে থাকে। অনলাইন ক্যাম্পেইন থেকে শুরু করে বিভিন্ন ইনফ্লুয়েন্সার হায়ারের মাধ্যমে তারা কলকাতার সমস্যাকে মানুষের সামনে তুলে ধরে। আর আসলে মানুষ সর্বপ্রথম নিজের অর্থনীতির অবস্থাই দেখে। পেটে যখন আপনার ক্ষুধা থাকবে, তখন আপনি যে কোনো ধরনের মূল্যবোধকেই অ্যাকসেপ্ট করবেন, কারণ আপনার দরকার এখন উন্নতি, আপনার দরকার এখন খেয়ে পরে বেঁচে থাকা। কলকাতার অর্থনীতির অবস্থা এতই খারাপ যে সারা ভারতে 4 লক্ষের মতো ভিখারি, সেখানে 1 লক্ষ ভিখারি শুধুমাত্র আপনার কলকাতায় রয়েছে। তাহলে চিন্তা করুন কলকাতার অবস্থাটা কোন জায়গায় রয়েছে। মেজর ইন্ডাস্ট্রি তো দূরের কথা, ছোট ছোট ইন্ডাস্ট্রি বর্তমানে বন্ধের পথে। তাছাড়া যত কলকারখানা আছে আপনি বর্তমানে দেখতে পারবেন, বিভিন্ন সিনেমার শুটিং হয় বন্ধ কলকারখানা। এত কলকারখানা বন্ধ ভারতের অন্য কোনো রাজ্যে নেই। এই কলকারখানা বন্ধ থেকে যারা শ্রমিকরা বের হয়, তাদের জীবন ধীরে 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 অভিশাপ নেমে আসে। আর এরাই আস্তে 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 টিএমসির বিরুদ্ধে চলে যায়, মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তবে তৃণমূল বড় ধরনের পরাজয় হয়। এই পরাজয়ের মাধ্যমে বোঝা যায় যে অর্থনীতি কাট, এবং এটা বড় ধরনের ভূমিকা পালন করে। ধর্ম কাট বলেন আর আপনি যে ধরনের নীতির কথাই বলেন, তবে অর্থনৈতিক কাট যে দল সঠিকভাবে খেলতে পারবে, বেকার সমস্যা যে দল সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরতে পারে বা সমাধান করতে পারবে, তারাই জনপ্রিয়তায় থাকতে পারবে। এক সময় ভাতা দেওয়ার নীতি থেকে সরে না আসার কারণে এবং ইন্ডাস্ট্রিকে সঠিকভাবে বড় না হতে দেওয়ার কারণে, ব্যবসা প্রতিষ্ঠানকে দাঁড় না করতে পারার কারণে মমতা ব্যানার্জির আজকে হার হয়। আমি যখন ভিডিওটি রেকর্ড করছি, বর্তমানে কলকাতার পরিস্থিতি ভয়াবহ। চারদিকে মারামারি চলছে, কাটাকাটি চলছে, আগুন দেওয়া চলছে। মমতা ব্যানার্জি সে অলরেডি বলে দিয়েছে আমি হারিনি, আমি জিতেছি, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, আমার 100-র মতো আসন লুট করে নেওয়া হয়েছে। এই সংবিধান সংকট কিভাবে উতরে যায় কলকাতা, সেটা দেখার বাকি রয়েছে। তাছাড়া মমতা ব্যানার্জি বলেছে আমাকে রাহুল গান্ধী থেকে শুরু করে বিরোধী যে জোট আছে বিজেপির বিরুদ্ধে, তারা সবাই আমাকে ফোন করেছে এবং সবাই আমার সাথে আছে। সে বলছে আমি রাস্তার মেয়ে, রাস্তায় থাকবো, দেখা যাবে সামনে লড়াইয়ে কি হয়। আমাদের সবার চোখ থাকবে পশ্চিমবঙ্গে, কলকাতায়
কি হয়। আর এই যে বড় কলকাতার পরিবর্তন হচ্ছে, এতে বাংলাদেশের কি হবে, অর্থাৎ আমাদের বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে। মমতা ব্যানার্জির বাংলাদেশে একটা বড় ধরনের সিম্পেথি আছে। এর কারণ হচ্ছে কি, বাংলাদেশে আমরা সবাই তার সম্পর্কে জানি যে সে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলে। আসলে সাম্প্রদায়িক রাজনীতি বাঙালিরা কখনোই পছন্দ করে না। এজন্যই তার একটা সিম্পথি কলকাতায় ছিল আর বাংলাদেশেও আছে। কিন্তু এই মমতা ব্যানার্জি তিস্তার পানি বন্টন চুক্তি বিভিন্ন সময় আটকে দিয়েছিল। তার কারণে তিস্তা চুক্তি অনেকবার করতে গিয়েও ব্যর্থ হয় বাংলাদেশ। এবার কি হবে? এবার কি বাংলাদেশ সঠিকভাবে তিস্তার পানি পাবে? আর বাংলাদেশের বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের কথা বিজেপি বলে থাকে, যে বাংলাদেশিরা কলকাতায় গিয়ে বাসা করে, বাংলাদেশিরা কলকাতায় গিয়ে তাদের অর্থনীতি ধ্বংস করে এবং বিভিন্ন ধরনের ইলিগ্যাল সিটিজেনরা সেখানে গিয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে বিজেপি কি অ্যাকশন নেবে? তারা কি কলকাতা থেকে এই বাংলাদেশি নাম করা, অর্থাৎ তারা যাদেরকে বাংলাদেশি মনে করে, তারা যাদেরকে নাগরিক না মনে করে, তারাদের কি পুশ ইন করবে বাংলাদেশে? তাহলে কি পরিস্থিতির সৃষ্টি হবে বাংলাদেশ সম্পর্কের সাথে? আপনি কি মনে করেন? বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অলরেডি প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে, ক্ষমতায় পশ্চিমবঙ্গে যেই আসুক না কেন বাংলাদেশের সাথে সম্পর্কের কোনো ধরনের সমস্যা হবে না। তবে দেখা যাক সামনে কি হয়। অনেক সময় দেখা যায় রাজনীতিকে জেতার সময় অনেক ধরনের ন্যারেটিভ মানুষ পালন করে, অনেক ধরনের ন্যারেটিভ সাধারণ মানুষকে খাওয়ানো হয় ভোট পাওয়ার জন্য, কিন্তু ভোটে জেতার পরে অনেকভাবেই অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, যা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশেও। দেখা যাক কলকাতায় কি হয় মমতা ব্যানার্জির, আর বিজেপির সরকার গঠন কিভাবে কি করে, বাংলাদেশের সাথে সম্পর্ক ভবিষ্যতে কি হয় বা না হয় সেটার দিকেই চোখ থাকবে সবার। সবাইকে স্যালুট জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, ভালো থাকুন।